আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসছে একটা সাহস দেখাতে, এখন সাহস কোথায় গেল? শোনো, সাহস আছে, তবে লজ্জা একটু আর কি। আচ্ছা বাদ দাও, এই নাও, এটা তোমার জন্য। কি এটা? এত প্রশ্ন কেন, খুলে দেখো। প্যাকেট খুলতেই দেখতে পেল একদম লাল রঙের একটি ওড়না, একদম তার হলুদের শাড়ির সাথে ম্যাচ হবে। কিন্তু এটা দিয়ে কি হবে? আর বড় পুপি তো আগেই নিজের পছন্দ মতো আমাকে হলুদের জন্য শাড়ি দিয়েছে, সাথে ম্যাচিং ওড়না দিয়েছে। শাড়ি আম্মুর পছন্দে দিয়েছে, ওড়না আমার পছন্দের। হলুদের শাড়ির সাথে এই ওড়না একদম ঠিক লাগবে। প্লিজ এটা পরে নিও। কিন্তু প্লিজ, কোনো কিন্তু না, এটা পরবে, আর কথা না। আচ্ছা আমি চেষ্টা করব, আমি এখন যাই। বলে পা বাড়াতে নিলে বাধা দেয় মাহাত, নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খায়। নিজের খেয়াল রাখবেন। আমার বউকে আপনার কাছে আমানত রেখে দিলাম, ঠিক কালকে আমার আমানত আমি নিয়ে যাব। ঠিক আছে, আপনার আমানত আমার কাছে একদম ঠিক থাকবে। এখন যাই আমি। এখন যেতে পারেন, শুধু কালকের অপেক্ষায়। এরপর আর আপনাকে আমার থেকে দূরে থাকতে দিব না। নিজেকে প্রস্তুত করে নেবেন মিসেস তারান্নুমা সাবিহা। মাহাদের কথায় লজ্জা পেল সাবিহা। দ্রুত গতিতে ছাদের বাইরে বের হয়। সাবিহা একদম নিজের রুমে চলে আসে। রুমে এসেই দেখে সানা, সাফা, আফরা নিজেদের জায়গায় বসে আছে। কোথায় গিয়েছিলে আপু? এই তো এইখানেই। কোনখানে? ছাদে? তবে হাতে কি তোমার আপু? বলেই দুষ্টু হাসিতে হাসতে লাগলো সানা। তার দেখা দেখি আফরা, সাফা হাসতে শুরু করলো। মূলত তারা জেনে গিয়েছে যে সাবিহা মাহাদের সাথে দেখা করতে গিয়েছে, তাও তাকে একটু জব্দ করতে লাগলো তারা। আরে আপু, লজ্জা পাচ্ছ কেন? বললেই তো হয় যে জামাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে। আফরার কথা শুনে সাবিহা লাল হয়ে গেল। প্যাকেট আলমারিতে রাখতে রাখতে বলল, তোরা একটু বেশি বুঝিস। আর এখনো নাস্তা কেন করতে যাসনি? আরে আপু রাখো তোমার নাস্তা, দেখি প্যাকেটে কি। বলে সাবিহার হাত থেকে প্যাকেট নিয়ে নিল। দেখতে পেল লাল ওড়না। ওহো, তাহলে আমাদের দুলাভাই তোমাকে এত সুন্দর ওড়না দিল আর তুমি আমাদের বলতেই চাচ্ছ না? সাবিহা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আচ্ছা শোন না, উনি বলেছে হলুদের শাড়ির সাথে এই ওড়না মাথায় দিতে, কিন্তু বড় পুপি তো আগেই সব ম্যাচিং করে দিয়েছে। আফরা সাবিহাকে খানিকটা ধাক্কা দিয়ে বলে ওঠে, ও হে, উনি তো তোমার উনিটা কে? সানার প্রশ্নে লাজুক হেসে সাবিহা এদিক সেদিক তাকিয়ে বলে, এই তোরা চুপ কর, তোদের কাজ হলো আমি যেন এই ওড়না আজ পরতে পারি তার ব্যবস্থা করা। তাদের কথার মাঝে ডাক পড়ে সাবিহার। দ্রুত পায়ে চলে যায়। আফরা, সাফা, সানা একে একে নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা হলুদের অনুষ্ঠান শুরু হলো। সাবিহাকে সুন্দরভাবে সাজানো হলো, কিন্তু বিপত্তি ঘটল মাথায় ওড়না পরানোর সময়। নামিরা বেগম নিজের পছন্দ করা ওড়না সাবিহাকে পরতে বললেন। বড়মণি শোনো না, দেখো এই ওড়নাটা বেশি সুন্দর। তুমি যে ওড়নাটা দিয়েছো সেটাও সুন্দর, কিন্তু এটা বেশি সুন্দর। আমরা চাচ্ছিলাম সাবু আপুকে এই ওড়নাটা পরতে। নাজিফা নামিরা বেগমের কাছে গিয়ে বলল। নামিরা বেগম বললেন, ঠিক, তবে এই ওড়নাটা আমার বেশি পছন্দ হয়েছে, এটাই পরাবো। তিনি পাল্টা কোনো প্রশ্ন করলেন না, কারণ ছোটরা যা পছন্দ তাই করুক, তাতে তার কোনো আপত্তি নেই। সাবিহাকে হলুদ দেওয়া শুরু হলো। একে একে সবাই হলুদ ছোঁয়ালো। হলুদ ছোঁয়ার মাঝে ঋতু বলে উঠল, আরে নীর আপু, তুই এত লেট করলি কেন? ঋতুর প্রশ্নে পেছন ফিরে তাকালো নওয়াজ। চোখ আটকে গেল এক মায়াবিনীর মুখখানায়। শ্যামলা বর্ণে বাসন্তী রঙের থ্রি পিস খুব সুন্দর মানিয়েছে। বোচা নাকে ছোট্ট পাথরের নাকফুল যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মুখ জুড়ে নেই কোনো সাজসজ্জা, তবুও স্নিগ্ধতা ছেয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া, ঠোঁটে একে সুন্দর হাসি। ইস, এত বছর পর অনুভূতিগুলো তার সাথে খেলা করছে। নীরকে দেখলেই যেন অনুভূতিগুলো পাখা মেলে উঠতে চায়। এত বছর নারী থেকে দূরে থাকা নওয়াজের পক্ষে নিজেকে ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। আগে যেখানে অন্য সব নারীদের দেখলেই ঘৃণা হতো, সেখানে নীরকে দেখলেই ভালো লাগে। অনুভূতিগুলো তরতর করে পাল্লা দিয়ে বেড়ে যায়। নওয়াজ অপলক দৃষ্টিতে নীরের দিকেই তাকিয়ে থাকে। নিজের অজান্তেই ঠোঁট দিয়ে উচ্চারণ করে, সুহাসিনী। কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের অবস্থান খেয়াল করলো, চোখ সরিয়ে নিল। ভাগ্যিস কেউ খেয়াল করেনি। নীর নওয়াজের সামনে দিয়ে সাবিহার কাছে গিয়ে বসলো, সুন্দর করে হলুদ লাগিয়ে দিল। এরপর বাড়ি এলো নওয়াজের।
নামাজ সাবিহাকে হলুদ লাগিয়ে উঠতে নিলে কেউ একজন তার পুরো মুখ জুড়ে হলুদ লাগিয়ে দিল। নামাজের কপালে ভাঁজ পড়ল। চোখ থেকে হলুদ সরিয়ে দেখতে পেল সায়ান সামনে দাঁড়িয়ে আছে। সবাই তো অবাক হয়। এই বুঝি নামাজের মেজাজ বিগড়ে গিয়ে অনুষ্ঠান নষ্ট হবে। নামাজের মুখে গাম্ভীর্যতা ফুটে উঠল। এই গম্ভীর নামাজকে সবাই ভয় পেলেও সায়ান একদম ভয় পায় না। সবাই তো ভেবেছিল নামাজ এই একটা ঝাড়ি দিবে, কিন্তু না, উল্টো হলুদ নিয়ে সায়ানের পিছু ছুটতে লাগলো। এবার ঘটলো আরেক কাণ্ড। সায়ানের দিকে নামাজ হলুদ ছুঁড়ে মারলে সায়ান সরে যেতেই সেই হলুদ গিয়ে লাগে একদম নীরের মুখে। ঘটনা এত দ্রুত ঘটে যে নীর ঠায় দাঁড়িয়ে থাকে। সবাই অবাক হয়। নওয়াজ নীরের অবস্থা দেখে জোরে হেসে দেয়। এতে সবাই আরো অবাক হয়, বিশেষ করে নীলিমা বেগম। আর আগেও নীরের পড়ে যাওয়াতে নওয়াজ হেসেছিল। আর আজ তো নীরের এই অবস্থা দেখে নওয়াজের যেন হাসি থামার নামই নিচ্ছে না। এতগুলো বছর পর তিনি ছেলেকে এভাবে হাসতে দেখছেন। ছেলেকে এভাবে হাসতে দেখে তার চোখে পানি চলে আসে। বেশ কিছুক্ষণ পর নীরকে নিয়ে ফ্রেশ হয়ে ফিরে সাফা। ফ্রেশ হয়ে এসে একসাথে তারা খেতে বসে। খাওয়া দাওয়া শেষ হলে নীর চলে যেতে নিলেই বাধা দেয় সাবিহা। আজ থেকে যা। না আপু, বাসায় যেতে হবে, আম্মু অপেক্ষায় থাকবে। আন্টি অপেক্ষায় থাকবে না, নানু আগেই তাকে বলে দিয়েছে যে তুই আজ আমাদের সাথে থাকবি। তারপরেও আপু। কেন, তোর কি আমাদের সাথে থাকতে কোনো প্রবলেম? না না আপু, প্রবলেম হবে কেন? নি থেকে যাও আজ, এত যখন বলছে সবাই। পেছন থেকে নীলিমা বেগম বলেন। অবশেষে সবার কথায় রাজি হতে হয় নীরকে। বড়রা নিজেদের মতো করে কাজ করছে। কালকের আয়োজনের জন্য সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। ছোটরা সাবিহার রুমে গোল হয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সাবিহা বলে, নওয়াজ ভাইয়া, তুমি তো আগে বেশ ভালো গান গাইতে, আজ একবার হয়ে যাক। আরে না, এখন আর এসব, সময় বদলে গিয়েছে, সাথে আমিও। এখন আর এসব হয় না। এমন করো কেন নওয়াজ ভাইয়া, প্লিজ একটা গান গেয়ে শোনাও। ভাইয়া, না করিও না। তুই না করিস না প্লিজ ভাই। মনে নাই ভার্সিটির লাইফে একবার গান গিয়েছিল, তাও আবার। নওয়াজ চোখ তুলে তাকায় মাহাদের দিকে। মাহাদ কথা বলতে যেয়ে থতমত খেয়ে যায়। নওয়াজ বসা থেকে উঠে চলে যায়। আসলে মাহাদ নওয়াজ থেকে 3 বছরের ছোট। মাহাদ যে ভার্সিটিতে পড়তো, নওয়াজ সেই ভার্সিটিতেই পড়তো। তো কোনো এক সময় ভার্সিটিতে গান গিয়েছিল নওয়াজ, এবং গানের গলা ভালো হওয়ায় সকলের কাছে পরিচিত ছিল। মাহাদের ঘোর কাটে নারী কণ্ঠে। কি করলেন আপনি? একটু বুঝে শুনে কথা বলা যায় না? আসলে আমি বুঝিনি। তাদের কথার মাঝে হাতে গিটার নিয়ে উপস্থিত হয় নওয়াজ। মাহাদের রুম থেকে গিটার নিয়ে আসে। গান পাগল মাহাদ যেখানেই যায় গিটার নিয়ে যায়। অবশ্য নওয়াজের নিজেরও গিটার আছে, তবে তা হয়তো ঘরের কোনো এক কোণে পড়ে আছে নিস্তব্ধ হয়ে। পরপর কদম ফেলে একদম নীরের পাশে গিয়ে বসে। মাঝে সায়ান বসেছিল, কিন্তু উঠে গেছে বিধায় সেই জায়গা এখন ফাঁকা। সকলে তাকে দেখে অবাক হয়। তারা ভেবেছিল হয়তো নামাজ আর আসবেই না। নামাজ এসেছে, তাও আবার গিটার নিয়ে। সবাইকে ঠিকভাবে বসতে বলে। যে যার মতো বসে অধীর আগ্রহে নিজেদের প্রস্তুত করে গান শোনার জন্য। নামাজ গান শুরু করে। পুরো গান নীরের দিকে অপলক তাকিয়ে গাইল নামাজ। একটাবারের জন্য অন্যদিকে তাকায়নি, যেন গানের প্রতিটা লাইন শুধু তাকে নিয়ে গাওয়া। গান গাওয়ার শেষে সবাই মিলে হাততালি দিল। কি সুন্দর গান গাও তুমি নেওয়াজ ভাইয়া। খুব সুন্দর হয়েছে ভাইয়া। সব বুঝলাম ভাই, কিন্তু তুই কোন চোখের নেশায় পড়লি? মাহাদের প্রশ্নে কিছু বলে না নওয়াজ। নীরের দিকে তাকায়। নীর তার দিকে তাকিয়েছিল বলে চোখাচোখি হয়। নীর দ্রুত চোখ সরিয়ে নেয়। কেন যে এই বেহায়া চোখ বারবার নওয়াজের দিকে তাকায় তা ভেবে নীর কুল পায় না। নওয়াজের অতি ধীর কণ্ঠে বলা কথা আর কেউ শুনতে না পেলেও নীর ঠিকই শুনতে পেল। পলক তুলে তাকালো নওয়াজের দিকে। এবারও ঠিক আগের মতো সেই হাসি লেগে আছে নওয়াজের ঠোঁটে, যে হাসি পুরো ভেতরটা নাড়িয়ে দেয় নীরের। ভেতর তোলপাড় শুরু হয় সেই হাসি দেখলে। মনে হয় বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ অনবরত বেজে চলছে। বেশ কিছুক্ষণ পর নীর নিজেকে সামলে নেয়। নওয়াজ ঠোঁটে হাসি রেখে উঠে চলে যায়। যেতে নিলে পেছন থেকে মাহাত বলে ওঠে, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি, বল না কি ব্যাপার? বলেই নওয়াজ চলে যেতে নিলে শুনতে পায়, নওয়াজ ভাই। সায়ানের কথা শেষ হওয়ার আগেই সাবিহা তাকে চুপ থাকতে বলে। বলা যায় না,
নেওয়াজ যে গম্ভীর, তাও যে তাদের সাথে এখন আগের তুলনায় বেশ ফ্রি হয়েছে। তাই বলে এভাবে ছোটরা প্রশ্ন করা তার একটুও ভালো লাগবে না, উল্টো ঝাড়ি দিয়ে কিছু বলবে। খানি গম্ভীর গলায় বলে নেওয়াজ। সকলে একসাথে মাথায় এদিক সেদিক করে, অর্থাৎ কেউ কিচ্ছু বলবে না। সাবিহা ঠোঁট প্রসারিত করে বলে, থ্যাংক ইউ এত সুন্দর গান শোনানোর জন্য। গুড নাইট। গুড নাইট। বলেই নেওয়াজ চলে যায়। মাহাদ নিজের রুমে চলে যায়। ঋতু, সানা, সাফা, আফরা আজ বোনের সাথে থাকবে, তাই একসাথে ঘুমোবে। নীরও তাদের সাথে থাকবে। একে একে সবাই ঘুমিয়ে পড়ে, শুধু বাকি থাকে সাবিহা ও নীর। সাবিহার কিছু কাপড় প্যাকিং করা বাকি, তাই করতে নিলে নীর বলে সেও তাকে হেল্প করবে। ছোট থেকে নীর বেশ মিশুক, সবার সাথেই মিশতে পারে। তাও সাবিহা বড় হলেও তার সাথে বেশ সুন্দর সম্পর্ক। তার থেকেও ভালো সম্পর্ক হলো আফরা ও নাজিফার সাথে। সমবয়সী বলে কথা, একদম কাছের বন্ধু তারা তিনজন। যদিও তারা কোনো আত্মীয় না, তবুও খুব ভালো সম্পর্ক তাদের। কাপড় প্যাকিং করার মাঝে সাবিহা ফোনে চার্জ দেওয়ার জন্য চার্জার খুঁজতেই মনে পড়ে তখন আওয়াজের রুমে ফোনে চার্জ দিয়েছিল। তাড়াহুড়োয় ফোন খুললেও চার্জার নিয়ে আসা হয়নি। এখন ফোনে চার্জ হবে কি করে? সাবিহা নীরকে বলে, একটু নওয়াজ ভাইয়ের কাছ থেকে আমাকে চার্জারটা এনে দিতে পারবি? আসলে আমি যেতাম, কিন্তু আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিতে হবে। তুই কি পারবি? নীর বেশ কিছুক্ষণ পরে বলে, আচ্ছা আপু, যাচ্ছি। আচ্ছা যা। আমার রুমের থেকে বের হলে ডান পাশের রুমটা নওয়াজ ভাইয়ার। সাবিহার কথা শুনে গুটি গুটি পায়ে নওয়াজের রুমের পাশে গিয়ে দাঁড়ায়। কেমন হাঁটু কাঁপছে তার, দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হচ্ছে। কম্পনরত হাতে দরজায় নক করলো নীর। ভেতর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো, কে এত রাতে? কি প্রয়োজন? নীর শুকনো ঢোক গিলে উত্তর দিল, জি আমি নীর। সাবিহা আপুর চার্জারটা দেয়া যাবে? দরজা খুলে দিল নওয়াজ। নীরের সামনে চার্জার এগিয়ে দিয়ে বলল, ধরুন। নীর চার্জার হাতে নিয়ে হাঁটা ধরল। কিছু একটা ভেবে পেছন ফিরে বলল, আপনি খুব সুন্দর গান করেন। কথাটা বলা মাত্রই দেখতে পেল নওয়াজ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটে লেগে আছে সেই হাসি। ইস, এই হাসি দেখে আবারও সব কিছু উল্টে পাল্টে গেল নীরের। অপলক চেয়ে রইল সেই হাসির দিকে। নওয়াজ নীরের সামনে যেয়ে তুড়ি বাজালো। নীর নিজের অবস্থান বুঝতে পেরে একটু দূরত্ব তৈরি করলো, সাথে লজ্জাও পেল বটে। নীর নওয়াজকে দেখায় এত বিভোর ছিল যে কখন নওয়াজ তার এত পাশে চলে এসেছে সে বুঝতেই পারেনি। নওয়াজ একটু নীরের দিকে ঝুঁকে বলল, ধন্যবাদ পাখির বাসা। ব্যাস, এবার নীর রেগে গেল, মুখ ভার করলো, চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। এত সুন্দর করে প্রশংসা করলো, বিনিময়ে কি হলো তার সাথে? এই বদলোক তার এত সুন্দর নামটাকে ব্যঙ্গ করলো। কাটকাট কণ্ঠে বলল, আমার নাম নীর, পাখির বাসা নয়। বলেই চলে গেল নীর। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। আজকাল কি হচ্ছে কে জানে, ক্ষণে ক্ষণে হাসি পাচ্ছে। অবশ্য এই মেয়ের কথা মস্তিষ্কে বিচরণ করতে এই হাসি ফুটে ওঠে। বেলা ৩টা, বিয়ের সব কার্যক্রম শেষ। যেহেতু কাবিন আগেই হয়েছিল তাই এত একটা ঝামেলা হয়নি। এখন শুধু বাড়ির মানুষ বাদে আরো কিছু মানুষের খাওয়া বাকি। সানা, সাফা, সাবিহা, নাজিফা সব ঘরে। আফরার ফোনে নেটওয়ার্ক ছিল না বিধায় উঠোনে চলে এসছে। হাতে ফোন নিয়ে এপাশ ওপাশ করতে করতে মনে হলো কেউ একজন তার কাপড় টানছে। পেছন ঘুরে দেখলো একটা বাচ্চা মেয়ে, কিন্তু সুন্দর দেখতে, একদম পুতুলের মতো। ফোলা ফোলা গাল, চুলগুলো ঝুটি করা, গোলাপি ঠোঁট, যে কারো মন ছুতে বাধ্য। আর সে যদি হয় বাচ্চা পাগল, তবে তো আর কোনো কথাই নেই। অথচ বাচ্চাটা চোখে পানি। তবে বাচ্চাটাকে চিনতে ভুল হলো না তার। কি হলো পরি, কান্না করছো কেন? তুমি এখানে কি করছো? বাচ্চাটা কোনো কথা বলল না, আরো জোরে কান্না করে দিল। আফরা বাচ্চাটাকে কোলে তুলে নিল। বেশ কিছুক্ষণ পর জানতে পারলো বাচ্চাটার খিদে পেয়েছে, তাই উপায় না পেয়ে হাতে খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ করে তার সামনে এক লোক দাঁড়িয়ে গেল, বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেতে লাগলো। আফরাকে প্রশ্ন করলো, আপনি পরীকে কোথায় পেলেন? আমার পরীকে আপনি কেন খাইয়ে দিচ্ছেন? আপনার মতলব কি? আফরাকে কিছু বলতে না দিয়ে লোকটি আবারও বলতে লাগলো, ও আপনি কি আবার সেই সব দলের নাকি যে বাচ্চা চুরি করে? আফরা লোকের প্রশ্নে অবাক, চোখে মুখে রাগ স্পষ্ট হয়। এ কি প্রশ্ন করছে লোকটা? মাথা পাগল নাকি? কি সব উদ্ভট প্রশ্ন করছে। একে তো বাচ্চাটাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল, তাও লোকটা তাকে ধন্যবাদ না বলে কি সব অপবাদ দিচ্ছে। আসলেই কারো ভালো করতে নেই। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনার মাথায় সমস্যা? এতই যখন সমস্যা
তাহলে বাচ্চাকে ঠিকভাবে সামলাতে পারেন না? দেখে তো মনে হচ্ছে দামড়া লোক, তাও বাচ্চা সামলাতে পারেন না নিজে, অথচ দোষ দিচ্ছেন আমাকে, ফাউল লোক কোথাকার। আপনি বেশি বলছেন। আরে আমি তো এখনো বলাই শুরু করিনি, আর বেশি বলছেন আপনি। আপনার বাচ্চাকে খাইয়ে দিলাম যত্ন সহকারে, কোথায় একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন তা না করে উল্টোপাল্টা বলেই যাচ্ছেন। তাদের কথার মাঝে নওয়াজ উপস্থিত হয়। সেই ব্যক্তির দিকে প্রশ্ন ছুড়ে, কেমন আছিস রাদীপ? ভালো, তুই কেমন আছিস? আফরা তাদের দিকে চোখ কুঁচকে তাকালো। এই লোক নওয়াজ ভাইকে কিভাবে চিনে? এসব তার ছেড়া মানুষের সাথে নওয়াজ ভাইয়ের কি সম্পর্ক? আরে তোকে পরিচয় করে দিই, এটা হলো মাহাদের বোন মুমতাহিনা আফরা। আফরার দিকে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলল নওয়াজ। লোকটি আফরাকে পর্যবেক্ষণ করলো। ও, রাদীপ মাহমুদ। এতটুকু বলতেই বড় বড় কদম ফেলে বাড়ির ভেতরে চলে গেল আফরা। এত ঢং সহ্য হয় না আফরার। ভেবেছে কি এতগুলো কথা শোনার পর আবার এই লোকের সাথে পরিচয় পর্ব শুরু করবে নাকি আফরা? আর তো কোনো কাজ নেই আফরার। মুখ ফুলিয়ে সাবিহার রুমে চলে গেল আফরা। মেজাজটাই খারাপ হয়ে গেল। রুমে প্রবেশ করে বিছানায় ধূপ করে বসে পড়ল। সাবিহা আফরার দিকে তাকালো। কি হয়েছে তোর? সাবিহা মন খারাপ করে বলল, আরে নীর এই কিভাবে আসবে? নীরের বাবা তো অবস্থা খারাপ। সকালে নীর বাসায় যাওয়ার পর তার বাবার অবস্থা খারাপ হয়, ঘুমের মধ্যে মনে হয় স্ট্রোক করেছে। এখন সদর হসপিটালে নিয়ে গেছে। মেয়েটার জন্য খারাপ লাগছে, আল্লাহ যেন তার বাবাকে সুস্থতা দান করে। তাদের কথার মাঝে উপস্থিত হয় ঋতু। চোখে মুখে কেমন একটা অবস্থা। সকলেই তার দিকে তাকিয়ে, কি হয়েছে ঋতু, এমন হাঁপাচ্ছিস কেন? আরে নীর আপু, আব্বা তো আর বেঁচে নেই, এখন খবর পেলাম বড় আব্বুর থেকে। তার উত্তর শুনে সকলেই অবাক হয়ে গেল। একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এ কি শুনছে? আসলেই মৃত্যুর কোনো সময় নেই, কখন কার ডাক পড়ে যায় বলা যায় না। সবার মন খারাপ হয়ে গেল। নিশ্চুপ হয়ে তারা বসার ঘরে চলে এলো। সন্ধ্যাবেলা নীরের বাবার লাশ নিয়ে আসা হলো। একে একে সবাই নীরের বাসায় উপস্থিত হলো। সাফা, নাজিফা, আফরা নীরের কাছে গেল। সাবিহা আসতে চেয়েছিল, কিন্তু নতুন বউ বলে কেউ তাকে আসতে দেয়নি। নীরের কাছে যেতে নীর আফরাকে ধরে খেতে দিল। ইস, এই যন্ত্রণা কাউকে বলে বোঝানোর ব্যথা নয়। বাবা হচ্ছে বটগাছ, যা ছায়া দেয়। যখন এই বটগাছ না থাকে তখন বোঝা যায় দুনিয়া কত কঠিন। কেউ মাথায় হাত রাখার থাকে না, ছায়া দেওয়ার থাকে না। নিষ্ঠুর পৃথিবীর আসল রূপ বেরিয়ে আসে। নীরের মায়ের অবস্থা খারাপ, কয়েকবার দাঁতে দাঁত লেগে গিয়েছে। বড়রা তাকে সামলানোর চেষ্টা করছে, তবে আজ যেন কিছুতেই সাজেদা বেগমকে শান্ত করা যাচ্ছে না। শান্ত হবে কিভাবে? এত বছরের সংসার তাদের, জীবনসাথী ছিলেন তারা, একে অপরের সাথে এত বছর ছিলেন, কত স্মৃতি, কত মুহূর্ত। সবকিছু ভেবেই যেন ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন সাজেদা বেগম। নীরের বাবাকে গোসল করানো হলো, পুরোপুরি ভাবে তৈরি করানো হলো। কিছুক্ষণের মধ্যে নীরের বাবাকে তাদের থেকে দূরে রেখে আসা হলো। এতটাই দূর যে চাইলেও আর নীর তার বাবাকে দেখতে পাবে না। বাড়ি ভর্তি মানুষজন এখন কমেছে, গুটি কয়েক মানুষ আছে। নীর নিজের রুমে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। আব্বার কথা মস্তিষ্কে ভেসে উঠছে। সে সময়েও আব্বা তার হাত ধরে রেখেছিল। বারবার আব্বার বলা শেষ কথাগুলো কানে বাড়ি খাচ্ছে। আম্মাজান, আমি মনিহার আর বাসবো না, আমার সময় শেষ। আপনি আপনার আম্মাজান আর নয়নাকে দেখা রাইখেন। নীর ফুপিয়ে কেঁদে উঠে। আম্মা, আপনি কানবেন না, আপনি শক্ত থাকবেন। আপনার আব্বা কিন্তু অনেক শক্ত মানুষ, আপনি শক্ত হইবেন আব্বার মতো, নিজেরে ভেঙ্গে ফেলবেন না। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখবেন, আর মনে রাখবেন আপনার আব্বা আপনাকে অনেক ভালোবাসে। নীর আর নিজেকে ধরে রাখতে পারল না, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, হাওমাও করে কেঁদে দিল। সাজেদা বেগম কেঁদে দিলেন। নীর হঠাৎ অনুভব করলো তার বাবার হাত ঠাস করে বিছানার পাশে পড়ে গেল। বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ ক্রমেই নিঃশব্দ হয়ে গেল। নীর ডক্টরের দিকে তাকিয়ে দেখল তাদের মুখ মলিন। ডক্টর বললেন, আই এম সরি। এই পর্যন্ত সবচেয়ে কষ্টদায়ক কোনো বাক্য শুনল নীর। চোখ মুখ লাল হয়ে গেল, বাঁধ ভাঙা কান্না পেল তার। কান্না যেন থামছেই না। কথাগুলো মনে করে কেঁদে উঠল নীর। কেন তার সাথে এমন হলো? কেন এত তাড়াতাড়ি এতিম হলো? বাবাকে হারিয়ে আজ নিজেকে নিঃস্ব মনে হচ্ছে,
খুব বাজেভাবে নিঃস্ব মনে হচ্ছে। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে নওয়াজ, রাগে হাত পা কাঁপছে, চোখগুলো যেন হিংস্র জানোয়ারের ন্যায় হয়ে আছে। অতি রাগের ফলে কপালের মাঝ বরাবর রক ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ যাবৎ এক গাড়িকে ফলো করছে নওয়াজ। সে গাড়িতে সে স্পষ্ট নীরকে দেখেছে।